বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আজকে মানে আহ, কোনো ভিডিও করব এই প্রোগ্রাম ছিল না, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের পর অথবা 5ই আগস্টের 5ই আগস্টে আমাদের সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলেন কোন কোন দলের লোকেরা উপস্থিত ছিলেন, তিনি অত্যন্ত সহিষ্ণু বদনে বললেন, জামায়াতের আমির ছিলেন, জামায়াত ছিলেন, অন্যান্য দল ছিলেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, বিএনপি ছিল না? হ্যাঁ, বিএনপি ছিল। এই যে বিএনপি কথাটা বলতে উনি কেমন যেন আড়ষ্ট হয়েছিলেন, আর জামাত কথাটা বলতে তিনি কেমন যেন উৎসব মুখর, প্রফুল্ল মুখর অবস্থায় ছিলেন। এটাই হলো আজকের বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার, সবচেয়ে দুরবস্থার মূল কারণ। জামাত ভেবেছিল, এবং জামাতের আমির একসময় জাসদ করত, গণবাহিনী করত, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী শফিক সাহেব, এই ভদ্রলোক এটাকে এত বেশি লুফে নিলেন এবং তিনি বললেন তার একদিনের বক্তব্যে, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের শক্তি দুইটা, একটা জামাত ইসলামী, আরেকটা সেনাবাহিনী। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে, রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের সেনাবাহিনীকে মিলিয়ে বা গুলিয়ে ফেলা যায়? অফকোর্স নট। এই সুবিধাবাদী, নির্লজ্জ, কখন কোথায় সময় উপযোগী কথা বললে সস্তা জনপ্রিয়তা অর্জন করা যাবে, কারণ এরা, মাওলানা মদুদি যে লোক বলেছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করেছেন, পাপ করেছেন, যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে তওবা করতে বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই আদর্শের, এই জাতীয় আদর্শিক নেতা, আদর্শে পরিচালিত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কখনো ইসলাম হতে পারে না, মুসলমান হতে পারে না। আর যদি তারা এই মদুদির এই ফিলোসফিকে বিশ্বাস করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, তারা ইসলামের শত্রু ছাড়া বন্ধু নয়। আর এরাই বলছেন, যারা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করেছেন, আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন করেছেন, কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে দেখিয়ে দিয়েছেন, কোন বাড়িতে মুক্তিযোদ্ধা আছে দেখিয়ে দিয়েছেন, কোন বাবা মুক্তিযোদ্ধার বাবা দেখিয়ে দিয়েছেন। এই সেই জামায়াত ইসলামী যখন বলেন বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি দুইটা, একটা জামাত আর একটা সেনাবাহিনী। সুপ্রিয় বিবর্তন মিশনের দর্শকবৃন্দ, আমাকে এই কথা বলতে হচ্ছে এই কারণে,
আহ, আজকে গত পরশুদিন ওল্ড টাউনে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একটা হত্যা হয়েছে। কতিপয় দুর্বৃত্ত একজনকে হত্যা করেছেন। হত্যাটা নৃশংস, নিষ্ঠুরতম, বর্বরতম, এবং কোনো হত্যাই আমাদের কাম্য নয়। এবং বিএনপি কোনোরকম হত্যা তো দূরের কথা, তিল পরিমাণ অপরাধমূলক, অন্যায়মূলক কাজকে সমর্থন করেন না। এবং জনাব তারেক রহমান ইতিমধ্যে সহস্রবার তার বক্তব্যে বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী, দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করবেন, যারা অন্যায় করবেন, জনগণের সাথে বাজে আচরণ করবেন, জোর জবরদখলমূলক কাজ করবেন, তাদের জন্য বিএনপি নয়। ইতিমধ্যে কয়েক হাজার লোককে বহিষ্কার করা হয়েছে। এবং জনাব তারেক রহমান সরাসরি সরকারি প্রশাসনকে এই বহিষ্কৃতদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করেছেন। তো যেই ঘটনাটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এই ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে আমি আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস পেয়েছি, যেটা আপনাকে শেয়ার করব। সরি, একটু লেট হচ্ছে, ক্ষমা করবেন। জি, এটা মানচিত্র মানচিত্র নামক একজন খ্যাতিবান ইউটিউবিয়ান, এবং তিনি অনুসন্ধানে রিপোর্ট করে থাকেন। এবং এই মানচিত্রের যিনি সংচালক, আলোচক, তিনি সর্বজনের নিকট গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি এই মানচিত্রের ভেরিফাইড আইডিতে লিখেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলছি। চকবাজারে নিহত সোহাগের আমলনামামূলক ঘটনা। এই সোহাগের ঘটনা শুরু হয় সরকারি চুরি করা তার বিক্রি ব্যবসা নিয়ে। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হত্যাকারী মঈন নিহত সোহাগকে এই ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত করে। সোহাগ ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে এই ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগের আমলে সোহাগ এই ব্যবসা সরাই তার, বিদ্যুৎ তার, টেলিফোন তার ইত্যাদি যত রকম তার এবং তামা জাতীয় এগুলো চোরাই, এগুলো সে একটা চোর চক্র পালন করতেন। এবং সেই চোর চক্র দিয়ে এগুলো সংগ্রহ করে তিনি এগুলো অল্প দামে মানে ক্রয় করে 500 গুণ দামে বিক্রি করতেন। বিশাল ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। বলা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হত্যাকারী মঈন নিহত সোহাগকে এই ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত করে। সোহাগ ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে এই ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করত। কুখ্যাত সন্ত্রাসী সোহাগ ওরফে কিলার সোহাগ, তার মানে এই সোহাগ আওয়ামী লীগের এবং সশস্ত্র সন্ত্রাসী, কুখ্যাত কিলার, এই হচ্ছে সোহাগ, কিলার সোহাগ খ্যাত। যুবলীগের
মিটফোর্ড হসপিটালের নামকরা সন্ত্রাসী বাল্লু শাহিনের একান্ত সহযোগী ও সহযোদ্ধা। কিন্তু সোহাগ এই ব্যবসা থেকে প্রাপ্ত টাকা পয়সা মঈনকে না দিয়ে পুলিশ এবং প্রশাসনকে ম্যানেজ করে একাই চালানোর চেষ্টা করে, যার ফলশ্রুতিতে সংক্ষুব্ধ ব্যক্তিরা তাকে হত্যা করে। যিনি এই পোস্টটা দিয়েছেন তিনি লিখতেছেন, আমার এই পোস্টের ভিডিওতে দেখতে পাবেন নিহত সন্ত্রাসী সোহাগ কিভাবে ব্যবসায়ীদের উপর অত্যাচার করত এবং অস্ত্র বের করে ভয় দেখাতো। সর্বশেষ তিনি বলছেন, আবারও বলতে চাই কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। অবশ্য তিনি এখানে এই কুখ্যাত খুনি অস্ত্রবাজ সোহাগের কিছু দৃশ্য দেখানো হয়েছে। যদি আপনারা দেখতে চান, আমি যদি ভালোভাবে দেখা যায় চেষ্টা করুন দেখতে। যিনি এই ভিডিওটি আপলোড করেছেন, এই পোস্টটি দিয়েছেন মানচিত্র, তিনি এই ভিডিওটিও একই সাথে দিয়েছেন আপনাদের দেখার সুবিধার্থে। তো যদিও আমি আইটিতে খুব স্পেশালিস্ট নয়। এখন আসি মুদ্রা কথায়। এই ঘটনার পর আপনারা সমগ্র দেশবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, তারেক রহমানের নাম ধরে তারেক রহমানের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে মিছিল, একইভাবে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে এবং যুবদলের বিরুদ্ধে। এবং দাবি করা হচ্ছে কেউ কেউ যে মারা গেছে সেও যুবদলের সাথে অঙ্গীভূত ছিল। হ্যাঁ, কিন্তু বিগত আন্দোলনের ধারাবাহিক সময়ে সে নিজকে আওয়ামী লীগের সাথে জড়িত করে, তা যে লেখাটা একটু আগে পড়লাম আপনারা বুঝতে পারছেন, এই ব্যবসা করে যেত। পরবর্তীতে যারা আজকে তাকে হত্যা করেছে বলে বলা হচ্ছে, মঈন সহ আরো অন্যান্যরা, ব্যবসাটা কিন্তু ছিল এদের। তো আওয়ামী লীগের দোহাই দিয়ে সোহাগ সেই ব্যবসাটা, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, 5ই আগস্ট পরবর্তী সময়ে বলা হচ্ছে যে এই পোস্টের বার্তা অনুযায়ী পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে মূল মালিকদেরকে এড়িয়ে সেই সোরা তারের ব্যবসা করে যাচ্ছেন। ফলত সংক্ষুব্ধরা একাধিকবার তাকে সঠিক পথে আসার নির্দেশ দেওয়ার পরেও না আসার কারণে সংক্ষুব্ধরা আজকে এই নির্মম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন বা ঘটে গেছে। এখানে একটা জিনিস সুস্পষ্ট, যারা হত্যা করেছেন বলে বলা হচ্ছে তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তাদের হাতে কোনো দেশি অস্ত্র ছিল না, সাধারণত পাথর, কিল, থাপ্পড়, লাথি। তার মানে দাঁড়াচ্ছে এটি পরিকল্পিত অথবা চরম সন্ত্রাসীদের বিষয় ছিল না। বিক্ষুব্ধ হয়ে অপরিকল্পিতভাবে এই হামলাটা চালিয়েছেন, যেটা আমরা আশা করি না, যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা উচিত নয়। আইন হাতে নিয়ে নিজেরা বিচার করার জন্য এটা অত্যন্ত কি বলবো, অপরাধ। যাই হোক, যা কিছু ঘটে গেছে, ঘটনার পর স্বাধীনতা বিরোধী চক্র
এই স্বাধীনতা বিরোধী চক্র যাদের বর্তমান রাজনৈতিক ফিলোসফার, যাদের বর্তমান রাজনৈতিক আদর্শিক ফিলোসফার মধুদিকে ছাড়িয়ে গিয়ে একজন জঙ্গি হিন্দুত্ববাদী যার নাম পিনাকি, তার ইশারা ইঙ্গিতে জামাতে ইসলামী, ইসলাম নয় তথাকথিত ইসলামীরা, কারণ যারা জামাত করে তারা কখনো মুসলমান হতে পারে না, এই জামাত সারা বাংলাদেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলায় তাদের কর্মীদেরকে টেলিফোন করে বিশাল অর্গানাইজ ওয়েতে তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, যুবদলের বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছে এবং তারা বাংলাদেশকে দখল করার জন্য এটাকে একটা মৌকা হিসাবে বেছে নিয়েছে। বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তাদের দীর্ঘদিনের ধারাবাহিক কূটকৌশলের অপকর্মের মুনাফিকির অংশ হিসাবে তারা আজকে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে এই বিক্ষোভটি করিয়েছেন, যা ছিল অনাকাঙ্ক্ষিত। আর এর মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী, উপনিবেশ বিরোধী, হিন্দুত্ববাদী, আগ্রাসী বিরোধী যে শক্তির জাতাকলে গত 18 বছর সমগ্র বাংলাদেশের জনগণ আমরা ভোগান্তভোগী ছিলাম, আমরা তারা জুলাই আগস্টে আন্দোলনে রক্ত দিয়েছি, অর্ধপঙ্গুত্ব লাভ করেছি। আমাদের আন্দোলনের রক্তের ঘামের 18 বছরের অর্জনকে হাইজ্যাক করার জন্য এই মুনাফেক, এই কূটকৌশলবাদী, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করা ফিলোসফা তথাকথিত মওদুদির আদর্শে আদর্শিত এই ইসলাম থেকে খারিজ হওয়া জামাত সারা বাংলাদেশে এমন একটা আবহাওয়া তৈরি করেছে, এমনভাবে মিছিল মিটিং করিয়েছে, মানে যেটা হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যে স্লোগানগুলো, একই স্লোগান ব্যবহার করেছে। জামাত ইসলামী 5ই আগস্টের পর 71কে অস্বীকার করে 24কে স্বাধীনতা দিবস হিসাবে চিহ্নিত করতে চেয়েছে। বাংলাদেশের, ভারতীয় উপমহাদেশ, সারা বিশ্বে অ্যারাবিয়ান উলিয়া ওনারা ইসলাম প্রচার করেছেন, যে যেখানে মারা গিয়েছেন সেখানে তাদের কবর হয়েছে, সেই কবরকে আমরা মাজার বলি। এই জামাতে ইসলামী সেই মাজারগুলো ভেঙে দিয়েছেন। এই জামাতে ইসলামী সেদিন কোন একটা জায়গায় দেখলাম জামাতের আমির শফিক বিব্রত হয়েছেন। কেন? মেয়েদের মেন্স হওয়ার পরে যে পরে ওইটাতে শফিকের ছবি এবং নাম, কেন? এটা আমিও সমর্থন করি না, এত অসমন কাজ। তার মানে বাংলাদেশের জনগণ, নারী পুরুষ সমগ্র জনগণ কিভাবে বিক্ষুব্ধ হলে এই সাবেক জাসদ ছাত্রলীগের নেতা আজকের জামাত আমির শফিকের ছবি এবং নাম ওই মাসিক মোশনের প্যাডে ছবি অঙ্কিত করেছেন। এর পরেও এই মুনাফেকদেরকে আওয়ামী লীগ যখন
এই মুনাফেকদের নেতৃবৃন্দকে একটার পর একটা ফাঁসি দে, বিএনপি প্রতিবাদ করেছিল। এই মুনাফেকরা কোনো প্রতিবাদ করে নাই, কোনো মিছিল মিটিং করে নাই। গত 18 বছরে বিএনপির সঙ্গে যে কদিন ছিল, সেই কয়দিনও কোনো আন্দোলনের রাস্তায় আসতো না। বিএনপি তাদেরকে বাদ দিয়ে দেওয়ার পরেও তারা রয়ের কথায়, সরকারের কথায় এমন কিছু ঘটনা ঘটিয়েছে তারা হাজার হাজার লক্ষ লক্ষ আসামি হয়েছে মামলায় বিএনপি নেতা কর্মীরা। এই হচ্ছে এই মুনাফেকরা, যে মুনাফেকদেরকে বিএনপি আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, যে এই মুনাফেককে বিএনপি তাদের বগল তলে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছিল। এই মুনাফেক, এই জামাত নামক মুনাফেকরা ভারতে জন্ম নিয়ে আজকে প্রায় 84-85 বছর তাদের রাজনৈতিক বয়স। ভারতে একাধিকবার, পাকিস্তানে একাধিকবার, বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ হয়েছে। এই মুনাফেকরা আজকে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা যিনি দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই জামাতকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছেন, একই সঙ্গে এই হাসিনাকেও দিয়েছিল। এই জামাত ইসলামী, এই বেঈমান, এই মুনাফেক, এই অমুসলিম মুনাফেকরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস বলেছে একাধিকবার, জামাতের আমির শফিক ভারতীয় রয়ের নাম্বার 1 এজেন্ট। বিএনপির অনেকের নাম বলেছে। জামাতের সেকেন্ড ম্যান তাহের সাহেব, সেও রয়ের ভারতীয় আগ্রাসী শক্তির এজেন্ট, এবং পুরো জামাত ভারতীয় আগ্রাসী শক্তি রয়ের এজেন্ট। আজকে সে জামাত কি করে নিজেদেরকে দাবি করে বাংলাদেশের স্বাধীনতার একমাত্র শক্তি নাকি তারা? তারা সৎলোকের শাসন চায়, তারা সৎলোক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের মধ্যে কতজন লোক চাঁদাবাজি করেছে এবং অসৎকর্মে নিয়োজিত রয়েছে, তার গোপন ফাইল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। আর ওই গোপন ফাইলগুলোই হয়েছে তাদেরকে রয়ের এজেন্ট হিসেবে কাজ করানোর জন্য যত উপযুক্ত হাতিয়ার। বিএনপির বিরুদ্ধে কথা বলেন, সারা দেশের জনগণকে লেলিয়ে দিয়ে, ছাত্র জনতাকে লেলিয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে নেয়ার, বিএনপির প্রতি জনগণের আস্থা নষ্ট করার, বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার যে অপকর্ম আপনারা করছেন, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। যেই ঘটনাটি ওল্ড টাউনে ঘটেছে, সোহাগ নামক অস্ত্রবাজ আওয়ামী লীগের কিলার, যারা তার অস্ত্রবাজি এবং বিগত 18 বছরের কর্মকাণ্ডে বিক্ষুব্ধ ছিল, সেই সকল লোকেরা তাকে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা এটাকে সমর্থন করি না। যাকে হত্যা করা হয়েছে তার অপকর্ম থাকলে তাকে আইনের আওতায় দেওয়ার ব্যবস্থা করা যেতে পারত, তা না করে এটা করা ঠিক হয়নি। তার জন্য যারা এই হত্যায় জড়িত ছিল, তাৎক্ষণিকভাবে বিএনপি হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আজন্ম বহিষ্কারের ব্যবস্থা করা হয়েছে এবং
সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে অনুরোধ করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ঘটনার পরেও জামাত সহ বিএনপি বিরোধী এবং তাদের সঙ্গে থাকা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী একসাথ হয়ে দেশদ্রোহীরা সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলায় বিএনপির বিরুদ্ধে মিছিল মিটিং করিয়েছে, সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু বাংলাদেশের জনগণ সচেতন, বাংলাদেশের জনগণ অত্যন্ত ভালোভাবে জানে বিএনপির যারা মূল নেতৃত্ব, কয়েকজন বিতর্কিত বিভিন্ন মিডিয়াতে আসছে, আমি তাদের পক্ষ বলতে চাই না, বিপক্ষ বলতে চাই না, এটা বিচার করবেন আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এবং আমাদের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া। বাদ বাকি বিএনপির খুব কম লোক অন্যায়ের সঙ্গে জড়িত। যদি অন্যায়ের সঙ্গে জড়িত থাকতো এরা বিএনপি করতে পারতো না। গত 18 বছরে আমাদের উপরে যে জুলুম, যে নির্যাতন, 18 বছরে 18 মাস বাসায় থাকতে পারিনি, পরিবারকে সময় দিতে পারিনি, বাচ্চাদেরকে মানুষ করার সুযোগ পাইনি। যদি আমরা সুবিধাবাদী হতাম, চাঁদাবাজ হতাম বা টাকার প্রতি লিপ্সু হতাম, তাহলে আওয়ামী এবং ভারতীয় রয়ের দেয়া বিভিন্ন কৌশলের পাদে আমরা পড়ে যেতাম এবং বিএনপি ত্যাগ করতে বাধ্য হতাম। আমাদের একটা সাধারণ কর্মীও বিএনপি থেকে বেরিয়ে যায়নি। আজকে যারা বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করছে, অপরাধ করছে, অপকর্ম করছে, তাদেরকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যে একাধিক কমিটি হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন বিএনপিকে যারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে অপকর্ম করবেন তাদেরকে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, বহিষ্কার করা হবে এবং আইনের আওতায় নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমি দুঃখিত, আমার বাম হাতটা একটু সমস্যা। আমি 19 জুলাই আওয়ামী পুলিশ র্যাব কর্তৃক প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছি। এই জন্য আমার এই সেটটা একটু সমস্যা রয়েছে। তো আপনাদেরকে আমি বলছি, ধরুন আমি যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সাবেক, তো রাজপথে একাধিকবার রক্ত দিয়েছি, প্রতিদিন কর্মসূচিতে গান জড়িয়েছি। আমি 1 টাকা চাঁদাবাজি করেছি, জুলুম করেছি, এরকম একটা প্রমাণ আমি ওই পিনাকির মতো ভারতীয় সরকে বলবো, তোকেই দায়িত্ব দিলাম বেটা, তুই খুঁজে বাইর কর। হ্যাঁ, আমার জীবনে একটা দুর্ঘটনা আছে সারা জীবনে, সেটা হলো 28শে অক্টোবর 23। সঠিক জায়গায় সঠিক মুহূর্তে ভুল লোকের সাথে একটা সেমিনারে পাশে বসে আমি পরবর্তীতে বিব্রতকর অবস্থায় পড়েছি। প্রথমত তার পরিচয়কে বিশ্বাস করে তাকে সম্মান দিয়েছিলাম এবং তার সাথে বসেছিলাম উপস্থিত সকলের অনুরোধের প্রেক্ষিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে, এবং একইভাবে আমার স্নেহভাজন সন্তানতুল্য প্রকৌশলী ইশরাক, সেও আরেক পাশে বসেছিল। আমাদের দুজনের কারো সাথেই
এই লোকের বা তাকে যারা নিয়ে আসছে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে আমার জীবনের উপর দিয়ে এবং ইশরাকের জীবনের উপর দিয়েও অনেক দুর্বিষহ ঘটনা ঘটে গেছে। যাই হোক, এই ছাড়া এটা অজ্ঞতাবশত ভুলবশত রাস্তায় যুদ্ধের মতো গুলি চলছে, বিএনপি পার্টি অফিসের ভিতরে টিয়ার গ্যাসের ধোঁয়ায় কেউ কারো মুখ দেখছেন না, মুখে কথা আসছে না, কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই, কাউকে চিনার বুঝার মতো জ্ঞান কারো নাই। এই অবস্থায় মিথ্যা পরিচয় বা সত্য পরিচয় যাই হোক, কয়েকটা লোক ঢুকে পড়ে এবং নিজকে দাবি করে জো বাইডেনের উপদেষ্টা বা বাইডেনের দলের কাউন্সিলের উপদেষ্টা। বুঝতে সুযোগ পাই নাই বা বোঝার মতো তখন তাৎক্ষণিকভাবে সিচুয়েশন সেরকম ছিল না, যার কারণে তার পাশে বসেছিলাম। এই একটা ছাড়া আমার সমগ্র জীবনে একটা রাজনৈতিক দাগ নাই, কলঙ্ক নাই। এবং যেটার কথা বলছি সেটাও আমার রাজনৈতিক জীবনের কলঙ্ক নয়, কারণ সরল বিশ্বাসে একজন পদস্থ মানুষকে সম্মান দেখিয়েছি মাত্র। প্রিয় দর্শক, আপনারা জেগে উঠুন। বিএনপির গত 18 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে যারা জেল জুলুম খেটেছেন, পুলিশ র্যাব সহ সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের অমানবিক অত্যাচার সহ্য করেছেন, গত 18 বছর 18 দিন 18 মাস বাসে থাকতে পারেন নাই, কখনো জেলে, কখনো পলাতক, নিজের প্রফেশন ঠিক মতো করতে পারেন নাই, নিজের ব্যবসা করতে পারেন নাই, চাকরিচ্যুত হয়েছেন, তবুও আন্দোলনে ছিলেন। কিন্তু আজকাল আপনাদেরকে বিএনপি অফিসে অথবা আন্দোলনের রাজপথে দেখা যাচ্ছে না। আমি জানি আপনাদের অনেক সুখ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, পীড়ন, অত্যাচারিত হওয়ার মজলুমি ইতিহাস নিয়ে আপনারা কিছুটা বিধ্বস্ত বিব্রত হয়ে ঘরে বসে আছেন, অথবা অসুস্থ হয়ে আছেন, অথবা আমার মতো অর্ধপঙ্গুত্ব নিয়ে বসে আছেন। আমি জানি আমার মতো আপনাদের অনেককেই এই বিএনপি জুলাই আগস্ট অভ্যুত্থানের আহত নিহতদের অনুষ্ঠান দাওয়াতও হয়তো দিয়ে নেই। আপনাদের মনে অনেক কষ্ট, এই জন্য বিএনপি হাইকমান্ড দায়ী নয়, জনাব তারেক রহমান দায়ী নয়। যারা আয়োজন করেছেন, যারা দাওয়াত দিয়েছেন, তারা প্রতিহিংসামূলকভাবে অনেক কাজ করেছেন। এই দায় তাদেরকে একদিন দিতে হবে, নিতে হবে। তারা যদি মনে করেন তারাই সবকিছু, নেভার। আপনারা যারা এখন ঘরে বসে আছেন, গত 18 বছর রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন, রক্ত দিয়েছেন আমার মতো, ঘাম দিয়েছেন আমার মতো, আপনারা বেরিয়ে আসুন, আমরা একসাথে হই। সুবিধার সন্ধানীরা পালিয়ে যাবে। আর সর্বশেষ উল্লেখ করতে চাই, জামাত, বি কেয়ারফুল। এখনো মায়েরা আবার বাচ্চাদেরকে ঘুম পাড়ায় ওই কথা বলে। তাড়াতাড়ি ঘুম যাও, রক্কাটারা এখন অলিতে গলিতে হাঁটছে। রক্কাটারা, এই রক্কাটা জঙ্গি। আমরা হিন্দুত্ব জঙ্গিবাদকে যেমন পছন্দ করি না, ইহুদিবাদী জঙ্গিবাদকে যেমন পছন্দ করি না, কোন ধর্মের জঙ্গিত্ববাদকে পছন্দ করি না, সহ্য করি না এবং করব না। যেই কোনো ধর্মের মৌলবাদ উগ্রতা আমরা পছন্দ করি না, সহ্য করি না এবং করব না। যেই কোনো ধর্মের মৌলবাদিতা, জঙ্গিবাদিতার বিরুদ্ধে আমাদের আন্দোলন, বিএনপির আন্দোলন। বিএনপি গণতান্ত্রিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চারিত্রিক আদর্শ
এবং ইসলামিক মূল্যবোধের আদর্শের লালন পালন করেন। সংস্কার নিয়ে আজকে হাজার কথা, 35টি দলকে নিয়ে বিএনপি সংস্কার প্রস্তাব তৈরি করেছিলেন 31 দফা। আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের ব্যক্তিগত আদর্শ, ইসলামিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতার যে আদর্শ, যে সংস্কার, এর চাইতে বড় কোনো সংস্কার বাংলাদেশের মাটিতে কেউ আনতে পারবে না, কেউ হাজির করতে পারবে না। আমরা বিএনপি সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত চারিত্রিক আদর্শ এবং ইসলামিক মূল্যবোধের আদর্শ এবং দেশপ্রেমের আদর্শ, এটাই হচ্ছে বিএনপির মূল সংস্কার। তার সঙ্গে ইজমা কিয়াসের ভিত্তিতে 35টি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপি যে 31 দফা এনেছে, সেটা হলো সেকেন্ড গ্রাউন্ডে। আর আপনারা যারা হঠাৎ করে বীর, হঠাৎ করে বিড়াল, আপনারা যারা আজকে বিভিন্ন রকম কথাবার্তা তুলছেন, নির্বাচন এইভাবে নয়, ওইভাবে নয়, এইভাবে, উদ্দেশ্য ক্ষমতায় গিয়ে হালুয়া রুটির বাঘ। তো এসব ছেড়ে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তারা ধারণ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিগত চারিত্রিক আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইসলামিক ইমানদারিত্বের আদর্শ আমরা যারা ধারণ করি, লালন করি, পালন করি, আমরা এখনো বেঁচে আছি। আমরা একই সাথে মুক্তিযুদ্ধের অরিজিনাল শক্তি, একই সাথে 24 অভ্যুত্থানের অরিজিনাল শক্তি। অতএব আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না। শুধু জামাত নয়, অপরাপর সবাইকে বলে দিচ্ছি, ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করবেন না। ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য মিথ্যা কথা বলে বিএনপিকে দেউলিয়া করবেন না। বিএনপির কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, তৃণমূল পর্যন্ত সকল নেতা কর্মী, সংগঠন, সমর্থকদেরকে উদাত্ত আহ্বান করছি, এই সকল ভুয়া তথাকথিত প্রবাসী এবং বাংলাদেশের অভ্যন্তরে থেকে যারা করছে, ইউটিউবিয়ান এবং যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, যে সমস্ত পত্রিকা দেশি বিদেশি চক্রের এজেন্ট হিসেবে কাজ করে বিএনপিকে গণমানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা বক্তব্য উপস্থাপন করছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, একে রুখে দিন। আবার আসুন রাজপথে, আবার আসুন এই ষড়যন্ত্রকারী, মিথ্যা প্রলাপকারী বিএনপির বিরুদ্ধে, মিথ্যা বয়ানকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগী, জীবন উৎসর্গকারী আন্দোলন আমরা গড়ে তুলি। ইনশাল্লাহ সফল আমরা হবই। তারেক রহমানের প্রতি আস্থা রাখি, তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, নেতৃত্বের প্রতি আমাদের আনুগত্য শক্ত এবং মজবুত রাখি। আল্লাহর প্রতি আমাদের ইমানদারিত্ব সঠিকভাবে আমরা সংরক্ষণ করি। আপনাদের সকলকে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য, সহ্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।